আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য অনুষ্ঠানের শেষ পর্যন্ত। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি আলেয়া ফেরদৌসী। তিনি অভিনয় শিল্পী, তিনি ক্রীড়া সংগঠক, তিনি শিক্ষক। কেমন আছেন? ভালো আছি। আমরা আপনাকে আমাদের মধ্যে পেয়েছি, তার মানে অনেকগুলো প্রশ্ন আমাদের মাথায় আসছে। আপনি যে মানুষটা নাটকের মাধ্যমে আমাদের কাছে পরিচিত, শিক্ষকতার মাধ্যমে পরিচিত, ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত, অর্থাৎ এত এত কাজ আপনার, কোন জায়গা থেকে শুরু করব সেটাই ভাবছি। তবু একটু আনুষ্ঠানিকতা পালন করি, ছোটবেলা থেকে আসি। ছোটবেলাটা কেমন ছিল? আপনার জন্ম সম্ভবত নোয়াখালীতে। জন্ম নোয়াখালীতে, হ্যাঁ। কিন্তু আমি নোয়াখালীতে থাকিনি। আমার 3 মাস বয়সের সময় আমার আব্বা আমাকে নিয়ে চলে গিয়েছিলেন কর্মস্থলে। সেখানেই আমি 2.5 বছর পর্যন্ত ওখানে ছিলাম। তারপরে আবার চলে এসেছিলাম রংপুরে। সেখান থেকে আমার বোঝার জীবনটা শুরু হয় আর কি। এবং আমি যে পরিবেশটা পেয়েছিলাম সেটা একটা অদ্ভুত পরিবেশ। আমার আশপাশে সব ছিল জমিদার বাড়ি। আমরাও ছিলাম একটা জমিদার বাড়ির মানে পুরনো বিল্ডিংয়ে। আমার আব্বার হস্টেল ছিল, ওইখানে কোয়ার্টারে আমরা থাকতাম। তো সেই সব বাড়ির পরিবেশে নিজে অনেক দেখেছি, অনেক শিখেছি। ফুল গাছ থেকে শুরু করে, ফল গাছ থেকে শুরু করে, মানে পুকুরের মাছ, মানে এমন এমন গাছ দেখেছি যেমন নাগকেশরের বিরাট 2তলা 3তলা সমান একটা গাছ, সেই ফুল দেখেছি। সেই ফুলের মধু খেতে মৌমাছি আসতো, সারা রাত আমরা ঘুমোতে পারতাম না সেই মৌমাছির ডাকে। আর সকালবেলা উঠে যখন আমরা গাছতলায় যেতাম ফুল কুড়োতে বা কিছু, তখন পা দুটো মধুতে ভিজে যেত। এই অভিজ্ঞতা আমার মানে জীবনের সবচেয়ে পরম পাওয়া বলবো আমি। আমরা যদি আপনার কাজের প্রসঙ্গে আসি, বিশেষ করে প্রথম যে পরিচয়টা বললাম অভিনয় শিল্পী, আমরা দেখেছি বা জেনেছি আপনি যখন ক্লাস 8-এ পড়েন রংপুরে গার্লস স্কুলে, সেখানে সামান্য ক্ষতি রবীন্দ্রনাথের নাটক, সেখানে অভিনয় করেছেন। অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতাটা খুবই ভালো, কারণ আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকেই আমি নাচের সঙ্গে জড়িত ছিলাম। যেমন শিল্পী ছিলেন, পরবর্তীতে মাহবুবুর রহমান রেডিওতে এসে যুক্ত হয়েছিলেন, অজিত রায়, এনারা যুক্ত হয়েছিলেন। এনাদের হাত ধরেই আমাদের মঞ্চে কাজকর্ম করা আর কি। তারপর নবাব সিরাজউদ্দৌলা নাটকে আপনি আলেয়া চরিত্রে অভিনয় করেছেন। আপনার নাম আলেয়া, চরিত্রের নাম আলেয়া, অন্যরকম একটা ব্যাপার। মানে আমার ওই নামটা তখন আমি দিয়েছিলাম এই কারণে, আমার এক মামা খুব ভালো ভিলেনের অভিনয় করতেন। তো উনি বোধহয় সিরাজদৌলায় অভিনয় করেছিলেন কখনো ভিলেনের ক্যারেক্টারে, যার জন্য উনি আমাকে এই নামটা দিয়েছিলেন। কিন্তু আমার নামটা ওই আলেয়া থেকে চলে গিয়েছিল আলোতে। আচ্ছা। তো স্থানীয় সবাই এবং শহরের সবাই আমাকে ওই নামেই জানতো। কিন্তু নাটকের সময় আমার কি নাম দেবে তখন ওরা ঠিক করেছে, আমার বড় ভাইরা সবাই মিলে ঠিক করেছেন যে আলেয়া ফেরদৌসী দেই। এই দিয়ে আর কি আমার শুরু হয়। তারপর একটা স্বপ্ন তো থাকেই যারা অভিনয় করেন যে টেলিভিশনে অভিনয় করবেন। আপনার প্রথম নাটক সারেং। প্রথম নাটক রেডিওর সারেং। রেডিওর, কারণ রেডিওর বিষয়টা আসলে এই সময়টা এসে খুব বেশি বোঝানো যাবে না। রেডিওর নাটকের জন্য মানুষ অপেক্ষা করতো। আমরা সর্বশেষ যখন দেখেছি তখন বুধবার রাতে হতো, এর আগে কখন হতো আমরা ঠিক জানি না। আমরা অপেক্ষা করতাম বা দর্শক শ্রোতারা অপেক্ষা করতেন। সেই সময়টা রেডিও নাটকের কতটা গুরুত্ব ছিল সেটা আপনি বলতে পারবেন, এই প্রজন্ম হয়তো বলতে পারবে না। আমি যখন নাটক শুরু করি, আমি শুরু করি 66 সালে। তার আগে বিটিভি হয়ে গেছে, বিটিভি শুরু হয়েছে। তো আমি একই সালে বিটিভি এবং রেডিও একই বছরই শুরু করি। বিটিভির আমার প্রথম নাটক ছিল ম্যারেজ ব্যুরো। আচ্ছা। ওটা হচ্ছে জামান আলী খান, উনি তখন প্রডিউসার ছিলেন।
উনি চেয়েছিলেন একটা নর্থ বেঙ্গলের মেয়েকে উনি পান এই নাটকের জন্য, কেউ আসে না ওনার কাছে। তখন নায়ক ছিলেন আনসার, উনি আমার সিরাজদৌলার নায়ক ছিলেন। উনি আমাকে জামান আলী খানের সাথে পরিচয় করিয়ে দেন এবং আমি জামান আলী খানের ওই প্রথম নাটকের পর থেকে বিটিভির প্রায় সবগুলোতেই মেইন ক্যারেক্টার করেছি। রেডিওর বিষয়টা আমি নোয়াখালীর ভাষা জানি। তো আমি তখন ঘটনাচক্রে আমার এক নানার বাসায় গিয়েছিলাম, সেখানে আমার সাথে দেখা তৎকালীন ভুয়াতে চাকরি করতেন রফিকুল হক। উনি এখান থেকেই প্রোগ্রাম করে করে পাঠাতেন, পরবর্তীতে ওখানে আবার চলে গিয়েছিলেন। তো ওনার সাথে আমার দেখা হয়েছিল ওখানে। তখন কথাবার্তায় উনি বললেন, তুমি কি, আমার নানা আবার বলেছিলেন ও কিন্তু অভিনয় করে, হ্যাঁ ভালো অভিনয় জানে, এসব বলেছিলেন। তারপরে উনি বললেন, তুমি অভিনয় করবে? তো একদিন আমাকে ওনার অফিসে ডেকেছিলেন, তখন ইউএসআইএস ছিল আমাদের প্রেস ক্লাবের উল্টো দিকে। তখন ওখানে অনেক শিল্পীরা ওনার কাছে শিখতেন উচ্চারণ, কিভাবে স্ক্যানিং করবে, কিভাবে মডুলেশন করবে, এই ধরনের বিষয়গুলো উনি শেখাতেন সবাইকে। তারপরে আমাকে হঠাৎ একদিন দেখি যে আমার হোস্টেলের কাছে উনি গাড়ি নিয়ে ভাবিকে নিয়ে এসে হাজির। তো দারোয়ান আমাকে ডেকেছে, গিয়ে দেখি গাড়ির কাছে ভাবি সহ উনি বসে। বলে, তুমি কি নোয়াখালীর ভাষা জানো? আমি বললাম, হ্যাঁ জানি। তো নোয়াখালীর ভাষায় অভিনয় করতে পারবে? আমি বলছি, হ্যাঁ পারবো। তারপর বল, তুমি কাল সকালে রেডিওতে চলে যাবে, আতিকুল হক তোমার অডিশন নেবে এবং অডিশনে যদি তুমি পারো তাহলে তোমাকে ওই চরিত্রের জন্য টিকিয়ে নেবে আর কি। তখন আমি পরের দিন গেলাম, যাওয়ার পরে আতিকুল হক সাহেব আমাকে রবীন্দ্রনাথের কবিতা পড়তে দিলেন, আরও কবিতা পড়তে দিলেন, দিয়ে বললেন আপনি বিকেলে রিহার্সেলে আসবেন। রিহার্সেলে ঢুকে আমি দেখি 30-35-এর মতো মানে শিল্পী। একটু ঘাবড়েই গেলাম প্রথম দিন তো। তারপরে দেখতে দেখতে দেখলাম যে সবাইকে স্ক্রিপ্ট পড়াচ্ছে এবং কে কোন ক্যারেক্টার করবে সেগুলো বলে দিচ্ছে। আমাকে যে ক্যারেক্টারটা দিয়েছিলেন সেটি সবাইকে পড়তে দিলেন। তো ওদেরকে পড়তে দেওয়ার পরে লাস্টে দিলেন আমাকে পড়তে। তারপরে পড়তে দিয়ে বললেন যে এই ক্যারেক্টারটা আপনিই করবেন। আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ ক্যারেক্টারটা ছিল বাইজির ক্যারেক্টার। আচ্ছা, কিন্তু বাইজি হচ্ছে সারেংয়ের প্রেমিকা। হ্যাঁ, সেই জন্য ওই ক্যারেক্টারটার জন্য আমার মন খারাপ হয়ে গেছে যে আমি রেডিওতে প্রথম একটা নাটক করব, তো আমাকে একটা বাইজির ক্যারেক্টার করতে হবে প্রথম দিন। আমি তো আব্বা আম্মাকে বলতেও পারবো না যে আমার একটা নাটক যাচ্ছে, শোনেন প্রথম নাটক। তো যাই হোক, পরের দিন আবার কি কারণে নানার বাসায় গিয়েছিলাম, তখন নানা ওখানে দেখি যে রফিক ভাই বসা। তারপর উনি বললেন, কি মেয়ে, কী খবর, তোমার খবর কি, কীরকম ক্যারেক্টার তোমার, কেমন করলে? আমি বললাম যে ভাইয়া আমার মন খারাপ, কারণ আমি একটা বাইজির ক্যারেক্টার আমাকে করতে হচ্ছে। বলে, আরে এটাই তো ভালো চরিত্র, তোমার চরিত্রের গুণাগুণ তো ফুটবে এইটাতেই, তো তুমি সুতরাং ভালো মন দিয়ে করো এটা। হ্যাঁ, তারপরে এইভাবে আর কি আমি অভিনয়টা করেছি। আরেকটা প্রসঙ্গ, যে ওই সময়টায় যারা ওই সময়টায় রেডিও শুনতেন কিংবা টেলিভিশন দেখতেন, তাদের মনে থাকার কথা কিংবা তাদের মনে পড়ার কথা, শওকত আকবর এবং আপনার খুব চমৎকার একটা জুটি ছিল ওই সময়টায়। এই জুটিটা দর্শক কেন পছন্দ করেছিল বলে আপনার মনে হয়? এটা আমি ঠিক বলতে পারবো না এই ধরনের যে কেমিস্ট্রিটা কি, রেডিওর ব্যাপার তো। রেডিওতে তো কণ্ঠের কেমিস্ট্রি, এখানে তো অন্য কোনো কেমিস্ট্রি নাই। সুতরাং হয়তো আমরা দুজনেই কণ্ঠটাকে ঠিক পারফেক্টলি আর কি যেটাকে বলে সেটা ব্যবহার করতে পেরেছি। কণ্ঠটাকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি বলেই হয়তো সেটা অ্যাকসেপ্টেড হয়েছে মানুষের কাছে। আপনি একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন অঙ্কুর নামে, পেছনের গল্পটা জানবো, বর্তমান কার্যক্রম সম্পর্কে জানবো। আমি যখন রংপুরে ছিলাম, হঠাৎ আমার আব্বা বললেন যে তুমি একটা বিজ্ঞাপন দেখলাম, তুমি কি যাবে এই পড়াশোনা করতে? আমি বললাম, কি আব্বা? বলেন যে ফিজিক্যাল এডুকেশনের একটা বিজ্ঞাপন এসছে পেপারে। তো আব্বা এই কারণে বলেছেন, আমি বুঝেছি যে আমি কারমাইকেল কলেজে যখন পড়ি তখন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হয়েছিল, আমার কোনো প্র্যাকটিস ছিল না অ্যাথলেটিক্স নিয়ে। তো আমাকে সবাই পার্টিসিপেট করতে বলেছে, আমি করেছি।
3টে ইভেন্ট করেছি, একটা হচ্ছে ডিসকাস থ্রো, একটা জ্যাভলিন, একটা শর্টপুট। 3টেতেই আমি সেকেন্ড হয়েছি। তো সেটা হয়তো আব্বার মনে ছিল যে খেলাধুলায় তুমি কিছু করতে পারো হয়তো, সেই জন্যে আব্বা আমাকে এটা বলেছিলেন। তারপর দেখলাম আব্বা নিজে নিজেই ফর্ম টর্ম ফিল আপ করে বলে যে আমি ফর্ম পাঠিয়ে দিয়েছি, তুমি ইয়ে করো, যদি আসে তাহলে তোমাকে নিয়ে যাব, ইন্টারভিউ তো দাও, পারলে পারবে, না পারলে নাই। তারপরে আমাকে নিয়ে আব্বা, মানে চিঠি আসলো, আমাকে যেতে বললো, তখন আমাকে নিয়ে আব্বা গেলেন। যাওয়ার পরে আমার ইন্টারভিউর পরে আমাকে আব্বা রেখে চলে আসলেন, বললেন যে তোমাকে একা রেখে যাচ্ছি, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে, আমি জানি তুমি আমার বিশ্বাস ভঙ্গ করবে না, এটা বলে আব্বা চলে গেলেন। তারপরে আমার ট্রেনিং পিরিয়ডে সবার মধ্যে আমি ভালো করলাম রেজাল্ট। তার ফলাফল হিসাবে আমি হঠাৎ মানে বাড়ি যাব বলে চিন্তা করছি, এমন সময় আমার প্রিন্সিপালের রুমে সন্ধ্যার সময় আমার ডাক পড়লো। সেখানে আমার কোর্স টিউটর, ছেলেদের কোর্স টিউটর, ভাইস প্রিন্সিপাল সহ 4জন, প্রিন্সিপাল সহ 4জন বসা। তারপরে আমাকে বসতে বললেন। তারপর বললেন তুমি এখন কি করবে? আমি বললাম আমি বাড়ি যাব, ওখানে যদি আরও পড়াশোনা করতে হয় তারপর করব, এসব মানে বললাম। তো বললেন না, তুমি যদি ওখানে যাও আমরা তো তোমার কাজ পাবো না। কী জন্য বলেছিলেন আমি বুঝিনি এবং কোনো দিন জানতেও চাইনি। তারপরে আমাকে বললেন তুমি ঢাকায় থাকো। তখন আমি বললাম ঢাকায় থাকার তো আমার জায়গা নেই। বললেন যে ঢাকায় তুমি যদি চাকরি আমরা ঠিক করে দিতে পারবো তোমার, কিন্তু তুমি যতদিন কোথাও জায়গা না পাও ততদিন তুমি আমাদের এই হোস্টেলেই থাকো, যেই হোস্টেলে আমি ছিলাম। এত বড় অপরচুনিটি ওনারা আমাকে দিলেন। তারপরে প্রিন্সিপালের বন্ধুর স্কুলে আমাকে পাঠালেন, ওখানেই আমি প্রথম চাকরিতে ঢুকলাম। তারপরে আবার আমার আব্বা যে কলেজে চাকরি করতেন, টিচার্স ট্রেনিং কলেজে, তার যে প্রিন্সিপাল উনি আবার রিটায়ার করে এসে আরেকটি স্কুলে এখানে পেলেন আর কি, চাকরি পেলেন। ওনার সাথে আমার আব্বার দেখা, রংপুরে উনি গিয়েছিলেন। তখন বলছেন যে আমি থাকতে ও অন্য স্কুলে চাকরি করবে, সেটা তো হয় না, ওকে অ্যাপ্লিকেশন নিয়ে আমার ওখানে আসতে বলেন, আমার হোস্টেলও আছে। তখন আব্বা আমাকে বললেন, আমি ওইখানে চলে গেলাম। ওইখানে যাওয়ার পর আমি 2টো মেয়েকে খুব ভালো পেয়েছি, তৈরি করেছি। জ্যাভলিনে যে মেয়েটিকে আমি তৈরি করেছিলাম, ইন্টার স্কুলে ফার্স্ট হয়েছিল, তারপরে ওখান থেকে সে জাতীয় পর্যায়ে 5-7 বছর একেবারে ডমিনেট করেছে। তারপরে আমি ভিকারুননিসায় জয়েন করেছি। ভিকারুননিসায় জয়েন করার পরে আমি যে কাজগুলো করেছি সেগুলো আমি দেখেছি যে ছোট মেয়েদেরকে যদি আমরা খেলাধুলায় না নিই তাহলে আমরা এদেরকে দিয়ে বেশি কাজ করাতে পারবো না। একটু বড় হলেই তখন পড়ার চাপ শুরু হয়। তারপরে মানে ম্যাট্রিকটা পাশ করলে বাবা মা কেউ চিন্তা করে বিয়ে দেব, এই ধরনের চিন্তা করে আমি 5-6 থেকেই ওদেরকে ধরেছি, এরকমভাবে কাজ করেছি। এবং প্রথম বাংলাদেশে মেয়েদের ভলিবল আমার স্কুলেই শুরু হয়। তারপরে ফুটবলও আমি প্রথম শুরু করি মেয়েদের, মানে 2-2.5 বছর প্র্যাকটিস করিয়েছিলাম ওদেরকে সাহেব আলী ভাইকে দিয়ে। তারপরে আমি চলে গেলাম 79-এ ইংল্যান্ডে। আচ্ছা, আর এই যে বলছিলাম যে অঙ্কুর স্কুলের কথা, হ্যাঁ, এটা অন্য আরেকটা স্কুলে বা প্রতিষ্ঠানে শিক্ষকতা করা, কিন্তু নিজে আরেকটা প্রতিষ্ঠা করা ভিন্ন বিষয়। ওই যে আমি স্কলারশিপে গিয়েছিলাম, ওটা আমাদের চাইল্ড ডেভেলপমেন্টের উপরে ছিল কোর্সটা। তো ওই কোর্সটা করার পরে আমি যখন ফিরে আসলাম তখন আমি চিন্তা করলাম, ভিকারুননিসা আমাকে মোটামুটি একটু অফারই দিয়েছিল যে এসে জয়েন করি, কিন্তু আমার মনে হলো আমি যে কোর্সটা করে এসেছি আমি ওখানে কাজে লাগাতে পারবো না, কারণ ওই পরিবেশ আমি পাবো না। তা আমাকে ছোটদের নিয়েই কাজ করতে হবে। আমি নার্সারি স্কুলের একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম আমার কোর্সে, তো ওইটাকেই মোটামুটি মডিফাই করে আমার দেশের মতো করে যাতে আমার স্কুলগুলোতে ভর্তি হতে পারে এবং তাদেরকে আমার ওই লেভেলে তৈরি করার প্রয়োজন, সেইভাবেই আমি প্রি স্কুল শুরু করি। সে বহুব্রীহি নাটকের প্রসঙ্গে একটু পরে যাব, তার আগে ভিন্ন একটা প্রসঙ্গ, আপনার প্রসঙ্গের বাইরের প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা একটা কাজ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের যে স্কুলগুলো আছে সেসব জায়গায় বইমেলা করে। যে ছেলে মেয়েগুলো ঢাকায় খুব সহজে আসতে পারে না, বই সংগ্রহ করতে পারে না,
তাদের খুব কাছাকাছি বই পৌঁছে দেয় সেই বই মেলার মাধ্যমে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা খুব ভালো উদ্যোগ। আসলে বই ছাড়া কোনো জ্ঞানের পরিধি বাড়ে না। আমি অনেক সময় দেখেছি, অনেককে দেখি বাইরে অনলাইনে গল্প সল্প পড়ে, তবুও মনে হয় যেন গল্প তো পড়ছে বা একটা লেখা পড়ছে, সেটা তো ভালো, জ্ঞানের জন্যই পড়ছে। আচ্ছা, এইবার যদি আগের প্রসঙ্গটা একটু যাই, বহুব্রীহি নাটক, আমাদের নাটকের কথা যদি বলি, বাংলা নাটক বিশেষ করে টেলিভিশন নাটক, সেখানে বহুব্রীহি নাটকের নাম আসবে। আর বহুব্রীহি নাটকের নাম আসলে আপনার যে চরিত্রটা ছিল, নানা রকম পাগলামিতে আপনি বাধা দিয়েছেন, আপনার চরিত্র বাধা দিয়েছে আবুল হায়াত কিংবা এই ঘরে যে মানুষগুলো বসবাস করতো তাদের। দেখা গেছে যে খুব সঠিক রাস্তায় ছিলেন আপনি, আর অন্যরা কোনো না কোনো পাগলামি করেছে, কেউ না কেউ কোনো না কোনো ভাবে। এই চরিত্রের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন? আমি জানি না, আমাকে নওয়াজেশ আলী খান সিলেক্ট করেছিলেন, মানে শিল্পী হিসাবে আমাকে কল করেছিলেন আর কি। তো আমি যাওয়ার পরে দেখলাম যে আমার স্ক্রিপ্টে এই ধরনের চরিত্র আমি এক্সপেক্ট করি নাই। এই ডায়লগ একটা দুটো তিনটে এরকম চারটে কি শুধু মানে ঝেড়ে কথা বলা, হ্যাঁ, তারপরে দূর হও, এটা সেটা এ ধরনের কথাবার্তা। তারপরে যাই হোক, উনি ডেকেছেন, হুমায়ুন আহমেদ একজন ভালো লেখক, তার নাটক করার সৌভাগ্য আমার হয়েছে, এটা ভেবে আমি ওটা শুরু করি। তারপরে কয়েকদিন পরে আমি নওয়াজেশ আলী সাহেবকে বললাম যে আমি যে অভিনয় করছি, আমার রাইটার কি খুশি? তো বলেন না, আপনি আরেকটু যদি কোনো রকম ভাবে অভিনয়টা করতেন। তখন আমি বললাম যে অভিনয় আমি কি দিয়ে করব? আমার ডায়লগই যদি আমার মেয়ের সাথে, যেমন মেয়ের সাথে বাবার একটা ইন্টিমেসি আছে, মেয়ের সাথে মামার একটা ইন্টিমেসি আছে, সবার সাথে সবার ইন্টিমেসি আছে। আমার হাজব্যান্ডের সাথেও সেরকম কথাবার্তা নেই, ভাইয়ের সাথেও সেরকম কথাবার্তা নেই, মেয়ের সাথেও সেরকম ইন্টিমেসি নেই, তাহলে আমি কি দিয়ে আমার মানে খোরাকটা জোগাবো? তখন উনি বললেন যে হ্যাঁ, সত্যি তো, আপনি ঠিকই বলেছেন। তারপর বোধহয় উনি সম্ভবত হুমায়ুন আহমেদকে কিছু বলেছেন। তখন আমি বুঝলাম যে উনি ওটা নিয়েছেন ভালোভাবে। যাই হোক, আমি তো ওইভাবে অভিনয় করে গেছি, আপনি যেটা বললেন, বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম। আরেকটা মন্তব্য হচ্ছে, সবচেয়ে একটা মানে হাসির খোরাক আমাকে দিয়েছিল, এক বাসায় গেছি বেড়াতে আমি আর আমার হাজব্যান্ড। তো বাচ্চাটা বোধহয় 4 কি 5 বছরের বাচ্চা, তার মা রান্নাঘরে কাজ করছিল, দৌড়ে চলে গেছে, মা মা এক আন্টি এসছে, এক আঙ্কেল এসছে। বলে কে? ওখান থেকে আমি শুনতে পাচ্ছি, কে? তো বলছে যে ওই যে আন্টিটা, যে নাটকটা আমরা দেখি না, সেই নাটকটাতে সবাই পাগল আর একজনই সুস্থ আছে, যে ওই আন্টিটা। আমি তো, আমার হাজব্যান্ডও হাসে, আমিও হাসি। তো এখন এইভাবে যদি একটা বাচ্চা অনুভব করে যে একটা নাটকে সবাই পাগল, তাহলে কি করে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি, এই আর কি। আচ্ছা, এখন আপনি একটা বড় দায়িত্ব পালন করছেন এই সময়টায়। আমি বলছিলাম শুটিং ফেডারেশনের কথা, সেখানে আপনি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এই দায়িত্ব সম্পর্কে একটু জানবো। এই দায়িত্বে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল না। আমি 22 বছর কিন্তু শুটিং ফেডারেশনে আগে কাজ করেছি, 12 সালের আগে। হ্যাঁ, 93 থেকে আমি অ্যাক্টিভলি কাজ করছি। তারপরে আমি জয়েন্ট সেক্রেটারি, প্রথম মহিলা জয়েন্ট সেক্রেটারি হয়েছি শুটিং ফেডারেশনের। এবং এমনকি আমার ট্রেনিং কনভেনারের দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে। এইভাবে আমি কাজ করেছি। তখন বেশ ভালো রেজাল্টও আসতো, সব কিছুই আসতো। তারপরে আমি ওই মানে যখন সরকার চেঞ্জ হলো, অনেক সময় শুনলাম কথাবার্তায় যে আমরা যাকে কাউন্সিলর বানাবো এবং যার নামে সই করব, সেই শুধু কাউন্সিলর হতে পারবে, আর কেউ হতে পারবে না। তখন আমি ওই লাইন থেকে সরে আসি। আমি বলেছি ওইদিকে আর যাব না। এই হচ্ছে আমার গ্যাপ গেছে। তারপরে যখন এই তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন সার্চ কমিটি আমাকে রিকোয়েস্ট করলো যে আপনি আসেন। আমি বললাম যে না, আমার আর ভালো লাগে না, এখানে গেলে আবার কখন কোন ঝামেলায় পড়ব। তবুও শুনলো না, আমাকে ওই দায়িত্ব থেকে রেহাই দেয়নি আর কি। এই জুলাইতে গিয়ে আমরা অনেক সমস্যা পেলাম ভেতরে।
সেই সমস্যাগুলোর জন্য এখন হয় কি, একটা ফেডারেশন চলে ভালো শুটার দিয়ে, বা পাইপলাইনের শুটার আসবে, তারপরে ক্লাবগুলোর ডেভেলপমেন্ট হবে, সেগুলো না করে তো কিছু করা যায় না। ক্লাবগুলোর ডেভেলপমেন্ট হয়নি কিছু। তার মধ্যে আবার শুটার ছিল মাত্র 20 জন ক্যাম্পে, একটা ক্যাম্প করেছিল ওরা, সেখানেও কিছুটা সমস্যা দেখা দিল। এরপরে আর কোনো জুনিয়র শুটার নেই, একমাত্র বিকেএসপি ছাড়া আমরা জুনিয়র শুটার পাচ্ছি না। সিভিল শুটার যারা হবে তারা তো ক্লাব থেকে আসবে, ক্লাবের ডেভেলপমেন্ট নেই। এবং এই কয়েক বছরে যে পাস্ট কমিটির যেসব কমিটি গেছে, কোচ তৈরি হয়নি। কোচ যদি না থাকে, আমার যদি ক্লাবে কাজ করতে হয় তাহলে আমাকে তো ক্লাবে ট্রেনিংয়ের জন্য কোচ পাঠাতে হবে। আমার ন্যাশনাল লেভেলেই যদি আমি কোচ ভালো না পাই তাহলে ক্লাবে পাঠাবো কি করে? তবে এই যে গ্যাপগুলো, হ্যাঁ, এই গ্যাপগুলো পূরণ করা খুব কঠিন হয়ে যায়। তবে আমাদের খুব ইচ্ছে ছিল আরও খানিকটা কথা বলবো, আরও কিছু প্রসঙ্গ আনবো, সেটা আর হচ্ছে না, সময় শেষ। কিন্তু দিন শেষে যেখানে আমরা যাই, যেখানে আমাদের আশ্রয় পরিবার, সে পরিবার সম্পর্কে একটু জানবো। পরিবারে আমরা স্বামী স্ত্রী দুজনই। আমার মানে সন্তানের কথা যখন অনেকে জিজ্ঞেস করে, আমি বলি আমার সন্তানরা সব সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এবং যেখানেই যাই আমার সন্তানরা সেখানেই আমি সন্তানদের পাই। আমরা শেষ করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ অনেক। আর সব মানে দর্শকরা যে আমার মানে কথা শুনবে তাদেরও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম অভিনয় শিল্পী, ক্রীড়া সংগঠক এবং শিক্ষক আলেয়া ফেরদৌসীর সঙ্গে। জানছিলাম তার ব্যক্তি জীবনের কথা, জানছিলাম তার কর্মজীবনের কথা। আমরা আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা বিদায় নেব। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য আবারও শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।